বাবা যখন বললেন, তোর ধীরু কাকা অনেকদিন থেকে বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণঝুলাও ঘুরে আসব, আর লক্ষ্মণঝুলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে? ফেলুদা বলে, ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে। আর সত্যি, দার্জিলিংয়ে যেবার ও আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেনবাবুকে জুড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমন যদি হয় তাহলে জায়গা ভালো না হলেও খুব ক্ষতি নেই। বাবা বললেন, ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি? ফেলুদাকে লখনৌয়ের কথা বলতেই ও বলল, 58-এ গেছলাম ক্রিকেট খেলতে। জায়গাটা নেহাত ফেলনা নয়। বড়াইমামবড়ার ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাদশাহের কি ইম্যাজিনেশন ছিল, বাপরে বাপ! তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান না দিয়ে বলল, আর শুধু ভুলভুলাইয়া কেন, গুমতি নদীর ওপর মাংকি ব্রিজ দেখবি, সেপাইদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি? সেপাই বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা। কিছু করতে পারেনি। ঘেরাও করে গোলা দেগে ঝাঁঝরা করে দিয়েছিল সেপাইরা। 2 বছর হল চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধে হল না। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাস্তুতো দাদা। আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ কেউ বলে আতপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুঁড়ে। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়। আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকম ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাত দুহাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়ত তখনই ওর মেমারি এত ভালো ছিল যে ও 2বার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি হল ও বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। ও হল যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমায় ফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ? আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয়, কারণ যদিও ফেলুদা আমার মাস্তুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন, বাবার ছেলেবেলার বন্ধু। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? ফেলুদা আবার ফিস করে বলল, উনি পিছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়ে আছে। আর ডান হাতের তর্জনীটায় দেখ 3-4 আজরিন লাগানো। সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল ঘাঁটার ফল। স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারদিকে, রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটরগাড়ি ছাড়াও 2টো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙ্গা আর অন্যটা এক্কা। এক্কা গাড়ি খুব ছুটেছে, এই জিনিসটা নিজের চোখে এই প্রথম দেখলাম। ধীরু কাকার পুরনো সেভ্রোলে গাড়ি না থাকলে আমাদের হয়তো ওরই একটাতে চড়তে হতো। যেতে যেতে ধীরু কাকা বললেন, এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতো আবর্জনা কি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে? আর কত গাছ দেখো, আর কত ফুলের বাগান। বাবা আর ধীরু কাকা পিছনে বসেছিলেন, ফেলুদা আর আমি সামনে। আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছে ধীরু কাকা ড্রাইভার দীনদয়াল সিং। ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিস করে বলল, ভুলভুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না। তাই বললাম, আচ্ছা ধীরু কাকা, ভুলভুলাইয়া কি জিনিস? ধীরু কাকা বললেন, দেখবে দেখবে, সব দেখবে। ভুলভুলাইয়া হল ইমামবাড়ার ভেতরে একটা গোলক ধাঁধা।
আমরা বাঙালিরা অবশ্যই বলি ঘুলঘুলিয়া, কিন্তু আসল নাম ওই ভুলভুলাইয়া। নবাবরা তাঁদের বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভেতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি। একবার এক গোড়াপল্টন অনেকদিন আগে মদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর ভেতরে। বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলক ধাঁধার এক গলিতে। আমার বুকের ভেতরটা এর মধ্যেই ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে, না গাইড নিয়ে? গাইড নিয়ে। তবে একাও যাওয়া যায়? সত্যি? আমি তো অবাক। তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদা চোখটা ঢুলুঢুলু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে গেল। বুঝলাম ও আর কথা বলবে না। এখন ও শহরের পথঘাট বাড়িঘর লোকজন এক্কা টাঙ্গা সব খুব মন দিয়ে লক্ষ্য করছে। ধীরুকাকা ২০ বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে। সেই থেকে এখানেই আছেন, এবং এখন নাকি ওর বেশ নামডাক। কাকিমা ৩ বছর হল মারা গেছেন, আর ধীরুকাকার ছেলে জার্মানির ফ্রাঙ্কফার্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন। ওর বাড়িতে এখন উনি থাকেন, ওর বেয়ারা জগমোহন থাকে, আর রান্না করার বাবুর্চি আর একটা মালি। ওর বাড়িটা যেখানে সে জায়গাটার নাম সেকেন্দার বাগ, স্টেশন থেকে প্রায় ৩.৫ মাইল দূরে। বাড়ির সামনে গেটের উপর লেখা ডি কে সান্নাল এম এক বি এল বি অ্যাডভোকেট। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তার পর একতলা বাড়ি, আর রাস্তার দুদিকে বাগান। আমরা যখন পৌঁছলাম তখন মালি লন মোয়ার দিয়ে বাগানের ঘাস কাটছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন, ট্রেন জার্নি করে এসেছ, আজ আর বেরিজো না। কাল থেকে শহর দেখা শুরু করা যাবে, তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি। ফেলুদা বলে, ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল। তাই হাত সাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ। বিকেলে যখন ধীরুকাকার বাগানে ইউক্যালিপটাস গাছটার পাশে বেতের চেয়ারে বসে চা খাচ্ছি, তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। ফেলুদা না দেখেই বলল, ফিয়াট। তারপর রাস্তার পাথরের উপর দিয়ে খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা একজন ভদ্রলোক এলেন। চোখে চশমা, রং ফর্সা, আর মাথার চুলগুলো বেশিরভাগই সাদা। কিন্তু তাও দেখে বোঝা যায় যে বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয়। ধীরুকাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন, জগমোহন, আউর এক কুর্সি লাও। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিই, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিসিস করে বলল, নার্ভাস হয়ে আছে। তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরুকাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছেন অস্টিওপ্যাথ, আর একেবারে খাস লখনৌইয়া। ফেলুদা চাপা গলায় বলল, অস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না, হাড়ের ব্যারামের ডাক্তার। অস্টিও আর অস্থি, মিলটা লক্ষ্য করিস। অস্থি মানে হাড়, সেটা জানিস তো? তা জানি। আরেকটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আরেকটু হলেই চুমুক দিয়ে ফেলতেন। এমন সময় বাবা একটু খুক খুক করে কাশাতে আই অ্যাম সো সরি বলে রেখে দিলেন। ধীরুকাকা বললেন, আজ যেন তোমায় একটু বলে মনে হচ্ছে। কোনো কঠিন কেসটেস দেখে এলে নাকি? বাবা বললেন, ধীরু, তুমি বাংলায় বলছ, উনি বাংলা বোঝেন বুঝি? ধীরুকাকা হেসে বললেন, ওরে বাবা, বোঝেন বলে বোঝেন। তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও না। শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন, আমি বাংলা মোটামুটি জানি। ট্যাগরও পড়েছি কিছু কিছু। বটে? ইয়েস, গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি, এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়। এমন সময় কাঁপা হাতে তারই জন্যে ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন, কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কে? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে যার ডাকনাম ডাকু। কিন্তু ধীরুকাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি? ডাকাত তো মধ্যপ্রদেশেই আছে বলে জানতাম। লখনৌ শহরে আবার ডাকাত এল কোত্থেকে?
ডাকু বলুন, কি চোর বলুন? আমার অঙ্গুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল। সেই পিয়ারিলালের দেওয়া আংটি। সেটা কি চুরি গেল নাকি? না, না। লেকিন আমার বিশ্বাস কি, ওই আংটি নিতেই চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরুকাকাকে বললেন, আপনি বলেন। উর্দু ভাষা এরা বুঝবেন না আর অত কথা আমার বাংলায় হবে না। ধীরুকাকা বললেন, পিয়ারিলাল শেঠ ছিলেন লখনৌয়ের নামকরা ধনী ব্যবসায়ী। যাতে গুজরাটি। এককালে কলকাতায় ছিলেন। তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটা কঠিন হাড়ের ব্যারাম হয়। শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। পিয়ারিলালের স্ত্রী নেই, 2 ছেলের বড়টি টাইফয়েডে মারা যায়। তাই বুঝতেই পারছ, সবেধন নীলমণিটিকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের উপর পিয়ারিলালের মনে একটা গভীর কৃতজ্ঞতাবোধ ছিল। তাই মারা যাবার আগে তিনি তাঁর একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই। 3 মাস হল। মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হল। তাতেই প্রায় চলে গিয়েছিলেন। সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায়। দেবার পরে ভালো হয়ে উঠলেন। তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হল। তখনও আমি দেখা করতে গিয়েছিলাম। 3 দিনে চলে গেলেন। এই দেখুন। শ্রীবাস্তব তাঁর কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কৌটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনুর 7টা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন। দেখলাম আংটিটার উপরে ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনির সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হিরে, আর তাকে ঘিরে লাল নীল সবুজ সব আরও অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনোদিন দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে, যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে তো মনে হয় জিনিসটা পুরনো। এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে। এর বয়স 300 বছরের বেশি। এ আংটি ছিল আওরঙ্গজেবের। বাবা চোখ কপালে তুলে বললেন, বলেন কি? আমাদের আওরঙ্গজেব বাদশাহ। শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। শ্রীবাস্তব বললেন, হাঁ, তবে আওরঙ্গজেব তখনও বাদশাহ বনেননি। গদিতে শাহজাহান। সমরকন্দ দখল করবেন বলে ফৌজ পাঠাচ্ছেন বারবার, আর বারবার ডিফিট হচ্ছে। একবার আওরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল। আওরঙ্গজেব মার খেলেন খুব। হয়তো মরেই যেতেন। এক সেনাপতি সেভ করল। আওরঙ্গজেব নিজের হাত থেকে আংটি খুলিয়ে তাকে দিলেন। বাবা! এ যে একেবারে গল্পের মতো। হাঁ। আর পিয়ারিলাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। দাম কত ছিল তা পিয়ারিলাল বলেননি। তবে দ্যাট বিগ স্টোন ইজ ডায়ামন্ড, আমি যাচাই করিয়ে নিয়েছি। বুঝতেই পারছেন কত দাম হবে। ধীরুকাকা বললেন, কমপক্ষে লাখ 2। আওরঙ্গজেব না হয়ে যদি জাহান্নন খাঁ হতো, তাহলেও লাখ 1.5 হতো নিশ্চয়ই। শ্রীবাস্তব বললেন, তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি। আমি একেলা মানুষ, রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি। আজ যদি পুলিশকে বলি, কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পাটকেল ছুঁড়িয়ে মারে। একবার ভেবেছিলাম কি কোনো ব্যাংকে রেখিয়ে দিই। তারপর ভাবলাম, এত সুন্দর জিনিস বন্ধুবান্ধবকে দেখিয়েও আনন্দ। ওই জন্যেই তো রেখে দিলাম নিজের কাছে। ধীরুকাকা বললেন, অনেককে দেখিয়েছেন ও আংটি? মাত্র 3 মাস হল তো পেলাম। আর আমার বাড়িতে খুব বেশি কেউ তো আসে না। যারা এলেন, বন্ধুলোক, ভদ্রলোক, তাঁদেরই দেখিয়েছি। সন্ধ্যা হয়ে এসেছে। ইউক্যালিপটাসের মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরুকাকা বললেন, চলুন ভিতরে গিয়ে বসা যাক। ব্যাপার নিয়ে একটু ভাবা দরকার। আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম।
ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর এই আংটির ব্যাপারটা একটুও ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাফাই প্র্যাকটিস করতে লাগল। বাবা এমনিতে বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন বেশ ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল? আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকাকড়ি নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপার কি বলি? বনবিহারীবাবু আছেন বলে এমনিতেই আমাদের পাড়ায় চোর টোর আসে না। আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতে থাকেন মিস্টার বিলিমরিয়া, বোথ ভেরি রিচ। আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তাদের কাছে আমি কি? তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরু কাকা বললেন, তারা যেমন ধনী, তেমনি তাদের পাহারার বন্দোবস্ত নিশ্চয়ই খুব জমকালো। সুতরাং চোর সে বাড়িতে যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না। ৫০ টাকা মারতে পারলে তাদের ৬ মাসের খোরাক হয়ে যায়। কাজেই আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হবার কিছু নেই। শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না। উনি বললেন, আমি জানি না মিস্টার সানিয়াল, আমার কেন জানি মনে হচ্ছে চোর ওই আংটি নিতেই এসেছিল। আমার পাশের ঘরের একটা আলমারি খুলেছিল, দেরাজ খুলেছিল, তাতে অন্য জিনিস ছিল। নিতে পারো তো? টাইম ছিল। আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল, একেবারে কিছু না নিয়ে। আর কথা কি জানেন? শ্রীবাস্তব হঠাৎ থামলেন। তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন, পিয়ারিলাল যখন আমাকে আংটি দিয়েছিলেন, তখন মনে হল কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না, তাই আমাকে দিয়ে দিলেন। আউর? শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন। ধীরু কাকা বললেন, আউর কেয়া, ডক্টর জি? শ্রীবাস্তব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হল, আর আমি ওকে দেখতে গেলাম, তখন উনি একটা কিছু আমাকে বলতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম। কি কথা? দুবার বলেছিলেন, এসপাই এসপাই। ধীরু কাকা সোফা ছেড়ে উঠে পড়লেন। না ডক্টর জি, পিয়ারিলাল যাই বলে থাকুক, আমার দৃঢ় বিশ্বাস ও চোর সাধারণ চোর, ছ্যাঁচ চোর। আপনি বোধহয় জানেন না, ব্যারিস্টার ভূদেব মিত্তিরের বাড়িতেও রিসেন্টলি চুরি হয়ে গেছে। একটা আস্ত রেডিও আর কিছু রূপোর বাসনকোসন নিয়ে গেছে। তবে আপনার যদি সত্যিই নার্ভাস লাগে, তাহলে আপনিও আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় রেখে যেতে পারেন। আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা, তারপর আপনার ভয় কেটে গেলে পর আপনি ওটা ফেরতও নিয়ে যাবেন। শ্রীবাস্তব হঠাৎ হাঁফ ছেড়ে একগাল হেসে ফেললেন। আমি ওই প্রস্তাব করতেই এলাম, লেকিন নিজে থেকে বলতে পারছিলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ, মিস্টার সানিয়াল। আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিন্ত থাকব। শ্রীবাস্তব তাঁর পকেট থেকে আংটি বার করে ধীরু কাকাকে দিলেন, আর ধীরু কাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন। এইবার ফেলুদা হঠাৎ একটা প্রশ্ন করে বসল। বনবিহারীবাবু কে? পার্ডন? শ্রীবাস্তব বোধহয় একটু অন্যমনস্ক ছিলেন। ফেলুদা বলল, আপনি বললেন না যে বনবিহারীবাবু পাড়ায় আছেন বলে চোর টোর আসে না, এই বনবিহারীবাবুটি কে? পুলিশ টুলিশ নাকি? শ্রীবাস্তব হেসে বললেন, ও নো নো, পুলিশ না। তবে পুলিশের বাড়া। ইন্টারেস্টিং লোক। আগে বাংলাদেশে জমিদারি ছিল, তারপর সেটা গেল, আর উনি একটা ব্যবসা শুরু করলেন। বিদেশে জানোয়ার চালান দেবার ব্যবসা। জানোয়ার? বাবা আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করল। হাঁ, টেলিভিশন, সার্কাস, চিড়িয়াখানা, এইসবের জন্য এদেশ থেকে অনেক জানোয়ার চালান যায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এইসব জায়গায়। অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে। বনবিহারীবাবু ওতে অনেক টাকা করেছিলেন। তারপর রিটায়ার করে এখানে চলে এলেন আজ ২-৩ বছর। আর আসার সময় সঙ্গে সঙ্গে কিছু জানোয়ার নিয়ে এসে একটা বাড়ি কিনে সেখানে একটা ছোটখাটো চিড়িয়াখানা বানিয়ে নিলেন। বাবা বললেন, বলেন কি, ভারী অদ্ভুত তো। হাঁ। আর ওই চিড়িয়াখানার স্পেশালিটি হল কি, ওর প্রত্যেক জানোয়ার হল ভারী ভারী কি বলে, হিংস্র। হাঁ হাঁ, হিংস্র। লখনৌতে এমনিতেই যে চিড়িয়াখানাটা আছে সেটা শুনেছি খুব ভালো। ওখানে বাঘ সিংহ নাকি খাঁচায় থাকে না।
জাল দিয়ে ঘেরা দ্বীপের মতন তৈরি করা আছে, তার মধ্যে মানুষের তৈরি পাহাড় আর গুহার মধ্যে থাকে ওরা। তার উপর আবার এই প্রাইভেট চিড়িয়াখানা। শ্রীবাস্তব বললেন, ওয়াইল্ড ক্যাট আছে ওর কাছে, হাইনা আছে, কুমির আছে, স্করপিয়ন আছে। আওয়াজ শোনা যায়। চোর আসবে কি করিয়ে? এরপরে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ফেলুদা আমার আগেই সেটা জিজ্ঞেস করে ফেলল। চিড়িয়াখানাটা একবার দেখা যায় না? ধীরুকাকা ঠিক এই সময় ঘরে ফিরে এসে বললেন, সে তো খুব সহজ ব্যাপার, যে কোনো দিন গেলেই হল। উনি মানুষটি মোটেই হিংস্র নন। শ্রীবাস্তব উঠে পড়লেন। বললেন, লাটুস রোডে আমার এক পেশেন্ট আছে, আমি চলি। আমরা সবাই শ্রীবাস্তবের সঙ্গে গেটের বাইরে অবধি গেলাম। ভদ্রলোক সকলকে গুড নাইট করে ধীরুকাকাকে আবার ধন্যবাদ জানিয়ে ওর ফিয়াট গাড়িতে উঠে চলে গেলেন। বাবা আর ধীরুকাকা বাড়ির দিকে রওনা দিলেন। ফেলুদা সবে একটা সিগারেট ধরাতে যাচ্ছে, এমন সময় হুশ করে একটা কালো গাড়ি আমাদের সামনে দিয়ে শ্রীবাস্তবের গাড়ির দিকে চলে গেল। ফেলুদা বলল, স্ট্যান্ডার্ড হেরাল্ড। নম্বরটা মিস করে গেলাম। আমি বললাম, নম্বর দিয়ে কি হবে? মনে হল শ্রীবাস্তবকে ফলো করছে। রাস্তায় ওদিকটা কেমন অন্ধকার দেখছিস? ওইখানে গাড়িটা ওয়েট করছিল। আমাদের গেটের সামনে গিয়ার চেঞ্জ করল, দেখলি না? এই বলে ফেলুদা রাস্তা থেকে বাড়ির দিকে ঘুরল। বাড়ির গেট থেকে প্রায় 50 গজ দূরে। আমার আন্দাজ আছে, কেননা আমি স্কুলে অনেকবার 100 ইয়ার্ডস দৌড়েছি। ধীরুকাকার বৈঠকখানায় বাতি জ্বলছে। জানালা দিয়ে ভিতরের দরজাটাও দেখা যাচ্ছে। বাবা আর ধীরুকাকাকে দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখলাম। ফেলুদা দেখি হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই জানালার দিকে দেখছে। ওর চোখে ভ্রুকুটি আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর ভাবটা দেখে বুঝলাম ও চিন্তিত। জানিস তোপসে, আমার ডাকনাম কিন্তু আসলে ওটা নয়। ফেলুদা তপেস থেকে তোপসে করে নিয়েছে। আমি বললাম, কি? আমি থাকতে এ ভুলটা হবার কোনো মানে হয় না। কি ভুল? ওই জানালাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। গেট থেকে জানালা দিয়ে ঘরের ভিতরটা পরিষ্কার দেখা যায়। ইলেকট্রিক লাইট হলে তাও বা কথা ছিল, কিন্তু তোর কাকা আবার লাগিয়েছেন ফ্লুজোরেসেন্ট। তাতে কি হয়েছে? তোর বাবাকে দেখতে পাচ্ছিস? শুধু মাথাটা। উনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারে 10 মিনিট আগে কে বসেছিল? ডক্টর শ্রীবাস্তব। আংটির কৌটোটা তোর বাবাকে দেবার সময় উনি উঠে দাঁড়িয়েছিলেন মনে পড়ে। এর মধ্যেই ভুলে যাব। সেই সময় এই গেটের কাছে কেউ থেকে থাকলে তার পক্ষে ঘটনাটা দেখে ফেলা অসম্ভব নয়। এই রে! কিন্তু কেউ যে ছিল সেটা তুমি ভাবছ কেন? ফেলুদা নিচু হয়ে নুড়ি পাথরের উপর থেকে একটা ছোট্ট জিনিস তুলে আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে দেখলাম সেটা একটা সিগারেটের টুকরো। মুখটা ভালো করে লক্ষ্য কর। আমি সিগারেটটা চোখের খুব কাছে নিয়ে এলাম, আর রাস্তার ল্যাম্পের অল্প আলোতেই যা দেখবার সেটা দেখে নিলা। ফেলুদা হাত বাড়িয়েই সিগারেটটা ফেরত নিয়ে নিল। কি দেখলি? চারমিনার। আর যে লোকটা খাচ্ছিল, তার মুখে পান ছিল, তাই পানের দাগ লেগে আছে। ভেরি গুড। চর ভেতরে চর। রাত্রে শোবার আগে ফেলুদা ধীরুকাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে সেটা আরেকবার ভালো করে দেখে নিল। ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল সেটা আমি জানতাম না। ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগল, এই যে নীল পাথরগুলো দেখছিস, এগুলোকে বলে স্যাফায়ার, যার বাংলা নাম নীলকান্ত মণি। লালগুলো হচ্ছে চুনি অর্থাৎ রুবি, আর সবুজগুলো পান্না, এমারেল্ড। অন্যগুলি যতদূর মনে হচ্ছে পোখরাজ, যার ইংরেজি নাম টোপ্যাজ। তবে আসল দেখবার জিনিস হল মাঝখানের ওই হিরেটা। এমন হিরে হাতে ধরে দেখার সৌভাগ্য সকলের হয় না। তারপর ফেলুদা আংটিটা বাঁ হাতের করে আঙুলের পাশের আঙুলে পরে বলল, আওরঙ্গজেবের আঙুল আর আমার আঙুলের সাইজ মিলে যাচ্ছে, দেখেছিস? সত্যিই দেখি ফেলুদার আঙুলে আংটিটা ঠিক ফিট করে গেছে। ল্যাম্পের আলোতে ঝলমলে পাথরগুলির দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে ফেলুদা বলল, কত ইতিহাস জড়িয়ে আছে এ আংটির সঙ্গে কে জানে। তবে কি জানিস তোপসে, এর অতীতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা আওরঙ্গজেবের ছিল কি আলতামসের ছিল কি আকরম খাঁর ছিল, সেটা আনইম্পর্ট্যান্ট। আমাদের জানতে হবে এর ভবিষ্যৎটা কি,
আর বর্তমানে কোনো বাবাজি সত্যি করেই এর পেছনে লেগেছেন কি না, আর যদি লেগে থাকেন তবে তিনি কে এবং তাঁর কেন এই দুঃসাহস। তারপর ফেলুদা আংটি হাত থেকে খুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, যা, ফেরত দিয়ে আয়, আর এসে জানালাগুলো খুলে দে। পরদিন দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ইমামবাড়া দেখতে বেরিয়ে পড়লাম। বাবা আর ধীরুকাকা মোটরে গেলেন। গাড়িতে যদিও জায়গা ছিল, তবু ফেলুদা আর আমি দুজনেই বললাম যে আমরা টাঙ্গায় যাব। সে দারুণ মজা। কলকাতায় থেকে তো ঘোড়ার গাড়ি চড়াই হয় না। সত্যি বলতে কি, আমি কোনো দিনই কোনোরকম ঘোড়ার গাড়ি চড়িনি। ফেলুদা অবশ্যই চড়েছে। ও বলল কলকাতার ঠিকা গাড়ির চেয়ে টাঙ্গায় নাকি অনেক বেশি ঝাঁকুনি হয়, আর সেটা নাকি হজমের পক্ষে খুব ভালো। তোর কাকার বাবুর্চি যা ফার্স্ট ক্লাস রাঁধে, বুঝছি এখানে খাওয়ার ব্যাপারে হিসেব রাখাটা খুব মুশকিল হবে। কাজেই মাঝে মাঝে এই টাঙ্গা রাইডটার এমনিতেই দরকার হবে। নতুন শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আর টাঙ্গার ঝাঁকুনি খেতে খেতে যে জায়গাটায় পৌঁছলাম, গাড়োয়ানকে জিজ্ঞেস করাতে ও বলল সেটার নাম কাইজারবাগ। ফেলুদা বলল, জার্মান আর উর্দুতে কেমন মিলিয়েছে দেখছিস। নবাবী আমলের যত প্রাসাদ টাসাদ সব নাকি এই কাইজারবাগের আশেপাশেই রয়েছে। গাড়োয়ান এদিকে ওদিকে আঙুল দেখিয়ে সব নাম বলে দিতে লাগল। উজো দেখিয়ে বাদশাহ মঞ্জিল উজো হ্যায় চাঁদিওয়ালি বরাদরি উস্কো বলতা, লাখো ফটক। কিছু দূর গিয়ে দেখি রাস্তাটা গেছে একটা বিরাট গেটের মধ্যে দিয়ে। গাড়োয়ান বলল, রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা পেরিয়েই মচ্ছি ভোয়ন, আর মচ্ছি ভোয়নেই হল বড়া ইমামবাড়া। ইমামবাড়ার সাইজ দেখে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। এত বড় প্রাসাদ যে হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। টাঙ্গা থেকেই ধীরুকাকার গাড়িটা দেখতে পেয়েছিলাম। গাড়োয়ানকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা বাবাদের দিকে এগিয়ে গেলাম। বাবা আর ধীরুকাকা একজন লম্বা মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছেন। ফেলুদা হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে চাপা গলায় বলল, ব্ল্যাক স্ট্যান্ডার্ড হেরাল্ড। সত্যিই তো। ধীরুকাকার গাড়ির পাশে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়ি দাঁড়িয়ে আছে। মাডগার্ডে একটা টাক্কা ঘষ্টার দাগ দেখছিস। টাক্কা কি করে জানলে? চুনের গুঁড়ো সব ঝরে পড়েনি, এখনও লেগে রয়েছে। রং করা পাঁচিল কিংবা গেটের গায়ে ঘষ্টে ছিল বোধ হয়। আজ সকালে যদি গাড়ি ধোয়া না হয়ে থাকে, তাহলে ও দাগ কাল রাত্রে লেগে থাকতে পারে। ধীরুকাকা আমাদের দেখে বললেন, এসো আলাপ করিয়ে দিই। ইনিই বনবিহারী বাবু, যাঁর চিড়িয়াখানা আছে। আমি অবাক হয়ে নমস্কার করলাম। ইনিই সেই লোক। প্রায় 6 ফুট লম্বা, ফর্সা রং, সরু গোঁফ, ছুঁচলো দাড়ি, চোখে সোনার চশমা। সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো। আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন, লক্ষণের রাজধানী কেমন লাগছে খোকা? জানো তো, রামায়ণের যুগে লক্ষ্ণৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজও দেখলাম বেশ মানানসই। ধীরুকাকা বললেন, বনবিহারীবাবু চৌকবাজারে যাচ্ছিলেন, আমাদের গাড়ি দেখে চলে এলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ। দুপুরবেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই। সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটা সময় চলে যায়। ধীরুকাকা বললেন, আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব। এদের খুব শখ একবার আপনার চিড়িয়াখানাটা দেখার। বেশ তো, এনি ডে। আজই আসুন না। আমি তো কেউ এলে খুশি হই। তবে অনেকেই দেখেছি ভয়েই আসতে চায় না। তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়। তাই যদি হবে তো আমি আছি কি করে। এ কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হাসলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ ঢাকার জন্য কষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনবিহারীবাবুর নয়, কারণ তিনি তার পাশের একটা নীল অ্যাম্বাসাডর গাড়ি থেকে তাঁর ড্রাইভারকে ডেকে তার হাতে 2টো চিঠি দিয়ে বললেন ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো? তারপরই না হয় সোজা চলে যাব আমার ওখানে। ধীরুকাকা বললেন, তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63তে গিয়েছিলাম লক্ষ্ণৌতে আসার 2 দিন বাদেই। তারপর আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারী বললেন, 200 বছর আগে নবাব আশাফুদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ। ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টেক্কা দেবেন।
ভারতবর্ষের সেরা প্রাসাদকরণেওয়ালাদের নিয়ে একটা কম্পিটিশন করলেন। তারা সব নকশা পাঠাল। তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে হল এই ইমামবাড়া। বাহারের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না, তবে সাইজের দিক থেকে একেবারে নাম্বার 1। এত বড় দরবারঘর পৃথিবীর কোনো প্রাসাদে নেই। দরবারঘরটা দেখে মনে হল তার মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায়। আরেকটা কুজো দেখলাম, অত বড় কুজো আমি কখনো দেখিনি। গাইড বলল অপরাধীদের ধরে ধরে ওই কুজোর মধ্যে ফেলে দিয়ে নাকি তাদের শাস্তি দেওয়া হতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগল ভুলভুলাইয়া। এদিক ওদিক এঁকে বেঁকে সুড়ঙ্গ চলে গেছে, সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই একটা মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেইখানেই আবার ফিরে এলাম। একটা গলির সঙ্গে আরেকটা গলির কোনো তফাৎ নেই। দুদিকে দেয়াল, মাথার ওপরে নিচু ছাদ, আর দেওয়ালের ঠিক মাঝখানটায় একটা করে খুপড়ি। গাইড বলল নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন ওই খুপড়িগুলোতে পিদিম জ্বলত। রাত্রির বেলা যে কি ভুতুড়ে ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা যে কেন বারবার পেছিয়ে পড়ছিল আর দেওয়ালের এত কাছ দিয়ে হাঁটছিল সেটা বুঝতেই পারছিলাম না। আমিও গোলক ধাঁধাটা দেখতে দেখতে আর তার মধ্যে লুকোচুরি খেলার কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়ে গিয়েছিলাম যে ওর বিষয় খেয়ালই ছিল না। এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন, আরে ফেলু কোথায় গেল? সত্যিই তো। পেছন ফিরে দেখি ফেলুদা নেই। আমার বুকের ভিতরটা ঢিপ করে উঠল। তারপর ফেলু ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পিছন দিকের একটা গলি দিয়ে বেরিয়ে এল। বলল, অত তাড়াতাড়ি হাঁটলে গোলকধাঁধার প্ল্যানটা ঠিক মাথায় তুলে নিতে পারব না। গোলকধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিরাট ছাতে গিয়ে পড়তে হয়। গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটাকে দেখা যায়। আমরা ছাড়াও ছাতে কয়েকজন লোক ছিল। তাদের মধ্যে একজন অল্পবয়সী ভদ্রলোক ধীরু কাকাকে দেখে হেসে এগিয়ে এল। ধীরু কাকা বললেন, মহাবীর যে, কবে এলে? ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না, তবু তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন, 3 দিন হল। এই সময়টাতে আমি প্রতি বছরই আসি। দেওয়ালিটা সেরে ফিরে যাই। এবারে দুজন বন্ধু আছেন, তাদের লখনৌ শহর দেখাচ্ছি। ধীরু কাকা বললেন, ইনি পিয়ারিলালের ছেলে, বোম্বাইতে অভিনয় করছেন। মহাবীর দেখলাম বনবিহারীবাবুর দিকে কি রকম যেন অবাক হয়ে দেখছেন, যেন ওকে আগে দেখেছেন, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না। বনবিহারীবাবু বললেন, চেনা চেনা মনে হচ্ছে কি? মহাবীর বলল, হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো? বনবিহারীবাবু বললেন, তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে, তুমি তো তখন এখানে ছিলে না। মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়েই বলল, ও, তাহলে বোধহয় ভুল করছি। আচ্ছা, আসি তাহলে। মহাবীর নমস্কার করে চলে গেল। ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম, আর চেহারা বেশ সুন্দর আর শক্ত। মনে হল নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলা করেন। বনবিহারীবাবু বললেন, আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয়। জানোয়ারগুলো যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো। খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনও করে উঠতে পারিনি। আমরা গাইডকে বকশিশ দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম। গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরও দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটায় উঠছে। বনবিহারীবাবুর বাড়িতে পৌঁছতে প্রায় 4টে বাজল। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সৌদাগর এ বাড়ি তৈরি করেছিলেন, বনবিহারীবাবু বললেন। আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো। আর দেওয়ালের গায়ে যে সব কারুকার্য আছে তা থেকে নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভিতর ঢুকে বনবিহারীবাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেওয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে, আগে জানোয়ার দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেই এদিকে ওদিকে রাখা বনবিহারীবাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুঁচল শিক দিয়ে ঘেরা একটা পুকুর। সেটায় একটা কুমির রোদ পোহাচ্ছে।
বনবিহারীবাবু বললেন, এটাকে বছর 10 আগে মুঙ্গের থেকে এনেছিলাম একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার বাড়ির চৌবাচ্চায় ছিল। একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বেড়ালছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশ থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলোর দিকে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাঁস ফাঁস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেই দিকেই গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতরে একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল, তার চোখ দুটো সবুজ আর জলজলে, আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বেড়ালকে বাঘ বলতেই ইচ্ছে করে। বনবিহারীবাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতায় রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এ জিনিস আলিপুরের চিড়িয়াখানাতেও নেই। বেড়ালের পর হাইনা, হাইনার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটলস্নেক। দারুণ বিষাক্ত সাপ। একরকম সরু ছুঁচলো শামুক পুরী থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের লেজের ডগায় সেইরকম একটা শামুকের মতো জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় লেজটাকে কাঁপায়, আর তাতে ওই জিনিসটা মাটিতে লেগে একটা ঝুমঝুমির মতো কর্কর কর্কর শব্দ হয়। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকেই এরকম শব্দ শুনতে পেয়ে নাকি লোকে বুঝতে পারে যে র্যাটলস্নেক ঘোরাফেরা করছে। আরও দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাচের বাক্সার মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট এক কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা। এর নাম ব্লু স্করপিয়ন। আর আরেকটা কাচের বাক্স দেখলাম, একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতো বড় কালো রোঁয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারীবাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হল যাকে বলে নিউরোটক্সিক। অর্থাৎ এক কাণ্ডে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানায় এলাম। আমরা সোফায় বসার পর নিজে একটা চেয়ারে বসে বনবিহারীবাবু বললেন, রাত্রে চারিদিক নিস্তব্ধ হলে মাঝে মাঝে আমার বাগান থেকে বনবেড়ালের ফ্যাঁস ফ্যাঁসানি, হাইনার হাসি, নেকড়ের খ্যাঁকরানি আর র্যাটলস্নেকের কড়কড়ানি মিলে এক অদ্ভুত কোরাস শুনতে পাই। তাতে ঘুমটা হয় বড় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না বটে, কারণ এরা খাঁচায় বন্দী। তার জন্যে আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশা। হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এল এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারীবাবু পাহারার জন্য রেখেছেন। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি এই বাদশা করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে ফিস ফিস করে বলল, ল্যাব্রেডর হাউন্ড। বাস্করভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটাও কথা বলেননি। এবার বললেন, আচ্ছা, সত্যি আপনার এইসব হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারীবাবু তাঁর পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন? ভয়টা কিসের? এককালে কত বাঘ ভালুক মেরেছি জানেন। ওয়াইল্ড অ্যানিম্যাল ছাড়া মারতুম না। অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমর্তি ধরল। চাঁদার জঙ্গলে এক মার্কিনী সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললুম। আর তারপর সে কি অনুতাপ! সেই থেকে শিকার ছেড়ে দিয়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারব না, তাই চালান দেবার ব্যবসা ধরলুম। ব্যবসা যখন ছাড়লুম, তখন বাধ্য হয়েই বাড়িতে চিড়িয়াখানা করলুম। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন? এরা যে হিংস্র ও বিষাক্ত, সেটা সকলেরই জানা। এরা তো নিরীহ ভালমানুষ বলে চালাতে চাইছে না নিজেদের। অথচ মানুষের মধ্যে দেখুন, একজনকে আপনি ভাবছেন সৎ লোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে আসলে একটা ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকেই কি আর আজকের দিনে বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হয়েই বাকি জীবনটা কাটাব, তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাথেও নেই, পাঁচেও নেই। নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি। তাতে কে কি ভাবছে না ভাবছে সেই নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এ চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরিচামারি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম। বনবিহারীবাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, কারণ বনবিহারীবাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন।
সকলকে নমস্কার করে ধীরুকাকাকে বললেন, আপনাদের বাড়ির কাছেই কেলভিন রোডে একটি ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে। তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি আপনারা ফেরেননি, তাই এখানে চলে এলাম। ধীরুকাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে একটা ইশারা করে বুঝিয়ে দিলেন যে তাঁর আংটি ঠিকই আছে। বনবিহারীবাবুর সঙ্গে দেখলাম শ্রীবাস্তবের যথেষ্ট আলাপ। ছোট শহরে পাড়ার লোকেদের পরস্পরের মধ্যে আলাপটা বোধহয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টার সুরে বললেন, বনবিহারীবাবু, আপনার পাহারাদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে। বনবিহারীবাবু একটু অবাক হয়েই বললেন, কি রকম? কাল আমার বাড়িতে চোর এল, আর আপনার একভি জানোয়ার কিছু সারা শব্দ করল না। সে কি? চোর? আপনার বাড়িতে? কখন? রাত ৩টের কাছাকাছি। নেইনি কিছুই। ঘুমটা ভেঙে গেল আমার, তাই পালিয়ে গেল। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে। আমার বাদশা অন্তত খুবই সজাগ। ২০০ গজের মধ্যে আপনার বাড়ি, আর চোর এলেও আমার কম্পাউন্ডের পিছন দিয়েই তাকে যেতে হবে। যাকগে, আপনাকে ঘটনাটা জানিয়ে রাখলাম। কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গিয়েছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন, সেটার নাম সান্ডিলা লাড্ডু। সান্ডিলা লাড্ডু, গুলাবি রেউড়ি আর ভুনা পেঁড়া, এই ৩ মিষ্টি হল লখনৌয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ও সব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারীবাবুকে লক্ষ্য করছিলাম। ওঁকে যেন একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই ২টো লাড্ডু শেষ করে নিয়ে আমার কফির পেয়ালার উপর মাছি তাড়াবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আরেকটা লাড্ডু তুলে নিল। বনবিহারীবাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তবের হঠাৎ বিষম লেগে গেল। তারপর কোনোরকমে নিজেকে সামলে নিয়ে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা, আপনার দেখি মনে আছে। বনবিহারীবাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না? আমার যদিও ও সব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবুও ওরকম আংটি তো সচরাচর দেখা যায় না। শ্রীবাস্তব বললেন, আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বনবিহারীবাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বেড়ালের খাবার সময় হয়ে গেছে। এ কথার পর আর থাকা যায় না, তাই আমরাও উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারীবাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম। তার যে দারুণ মাসল সেটা গায়ে জামা থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারীবাবুর যখন জানোয়ার চালান দেবার কারবার ছিল তখন থেকেই নাকি ইনি আছেন, এখন নাকি চিড়িয়াখানা দেখাশোনা করেন। বনবিহারীবাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না। ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাটের আঁচ খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারীবাবু বললেন, আপনারা আসাতে খুব ভালো লাগল। মাঝে মাঝে এসে পড়বেন না হয়। এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কদিন আছি, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখিয়ে আনব। বটে, লক্ষ্মণঝুলা থেকে একটা ১২ ফুট পাইথনের খবর এসেছে। আমিও তাই একবার ওদিকটায় যাব করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওঁর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারীবাবুর বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হাইনা! বাপরে, একেই বলে হাইনার হাসি। শ্রীবাস্তব বললেন, তাঁর নাকি প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যেস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল আর কোনো উপদ্রব হয়নি তো? ধীরুকাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো, নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাকঢোলের শব্দ আসছে। ধীরুকাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, এটা তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কি রকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভিতর বারুদ বোঝাই করা হয়। তারপর 2জন ছেলেকে মেকআপ করে রাম লক্ষ্মণ সাজায়। তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপর গা থেকে তুবড়ি হাউড়ি চরকি রঙশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার জিনিস।
বাড়িতে ঢুকতে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল। তারপর বলল, আউর এক সাধু বাবা ভি আয়া থা। আধ ঘণ্টা বৈঠকে চলা গিয়া। সাধু বাবা? ধীরু কাকার ভাব দেখে বুঝলাম উনি কোনো সাধু বাবাকে এক্সপেক্ট করছিলেন না। কোথায় বসেছি? বেয়ারা বলল, বৈঠকখানায়। আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন? হ্যাঁ। আমার নাম করেছিলেন? বেয়ারা তাতেও বলল হ্যাঁ। তাজ্জব ব্যাপার। হঠাৎ কি মনে করে ধীরু কাকা ঝড়ের মতো শোবার ঘরে গিয়ে ঢুকলেন। তারপর গোদরেজ আলমারি খোলার শব্দ পেলাম। আর তারপরেই শুনলাম ধীরু কাকার চিৎকার। সর্বনাশ! বাবা, আমি আর ফেলুদা প্রায় একসঙ্গে হুড়মুড় করে ধীরু কাকার ঘরে ঢুকলাম। গিয়ে দেখি উনি আন্টির কৌটোটা হাতে নিয়ে চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছেন। কৌটোর